ভেবেছিলাম যে সরকার হয়তো কোটা সংস্কারের একটা সমাধান করবে, কিন্তু 14 তারিখে এসে আমরা দেখলাম যে সমাধানের পথ স্বৈরাচারের আসলে থাকে না। আমরা দেখেছিলাম পার্লামেন্টে দাঁড়িয়ে কিভাবে বলা হয়েছে রাজাকারের বাচ্চারা, যে আমাদের একটা নতুন সামাজিক চুক্তি লাগবে। যদি আমরা এই ধরনের নির্বাচনী ব্যবস্থার দিকে যাই, সমাজটা কিন্তু একটা নানা ধরনের এই পলিটিক্যাল সলিউশন না থাকলে উগ্রতার দিকে অগ্রসর হবে। এই স্টেক হোল্ডারদের যে বিদ্যমান শক্তি ভারসাম্য, তার মধ্যে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি, আমরা ঝুঁকি বাড়িয়ে তুলবো। কেবল কোটা সংস্কার আন্দোলনে বিরোধী দল উস্কানি দিচ্ছে। আমার মনে আছে যে 5 তারিখে একটা সমাবেশ আমাদের ছিল গণতন্ত্র মঞ্চের, সেখানে আমরা বলেছিলাম যে আমরা তো উস্কানি দিচ্ছি মানে কি, এই আন্দোলন আমাদের আন্দোলন, বাংলাদেশের যে কোনো জনগণের যে কোনো অংশের যে কোনো ন্যায্য আন্দোলন আমাদের আন্দোলন, আমরা জনগণের পক্ষে লড়াই করি, তো উস্কানি দেওয়ার কি আছে? আমরা ভেরি মাচ এই মুভমেন্টে আছি, এটা আমাদের পূর্ণ সমর্থন আছে এবং এটা একটা ন্যায্য আন্দোলন। এবং এই আন্দোলনে 2018 সালেই ফয়সালা হয়ে গেছিল। আপনারাই এখন আদালত দিয়ে নানান রকম আপনাদের অভিসন্ধি মানুষ ধরে ফেলেছে। যতই আদালতের কথা বলেন, অভিসন্ধিটা হচ্ছে যে এখন 7ই জানুয়ারির পরে আবার বসে গেছি, ওই সময় একটা পরিস্থিতিতে যেটা পরবর্তীতে উনি বলে ফেললেন, রাগের মাথায় উনি করে ফেলেছেন। তো সেইটাকে তারা যে একটা দুরভিসন্ধি তৈরি করছেন আদালতের ঘাড়ে বন্দুক রেখে, সেটা খুব মানুষ পরিষ্কার, ছাত্ররা বুঝে গেছে, ফলে তারা আন্দোলনে নেমেছে এবং এই আন্দোলন ন্যায্য আন্দোলন, আমরা তাকে সমর্থন করব। আমরা সমাধানটাই চেয়েছিলাম এবং ভেবেছিলাম যে সরকার হয়তো কোটা সংস্কারের একটা সমাধান করবে, কিন্তু 14 তারিখে এসে আমরা দেখলাম যে সমাধানের পথ স্বৈরাচারের আসলে থাকে না। তার দম্ভ, যেটা একটু আগে আন্দালিব রহমান পার্থ বললেন, দম্ভ এবং অহংকার এমন জায়গায় যে সবকিছু তার পদানত থাকবে, এটাই তারা অভ্যস্ত হয়ে উঠছিলেন। এবং এই একটা জায়গায় যেহেতু 18 সালে তাদেরকে কিছুটা বো ডাউন করতে হয়েছিল, ওইটা পুনরায় ফেরত আনার ব্যাপারটাই তাদের দাঁড়িয়েছিল। আমরা দেখেছিলাম পার্লামেন্টে দাঁড়িয়ে কিভাবে বলা হয়েছে রাজাকারের বাচ্চারা। তো এই যে দম্ভটা, সেটা আবার খোদ প্রধানমন্ত্রী নিজেই বললেন এবং নানান ভাবে বুদ্ধিজীবীরা এটা বলার চেষ্টা করেছেন, কিন্তু এটাকে ব্যাখ্যা করলেন না যে ওই কনটেক্সটে দাঁড়িয়ে যে কোনো একটা বক্তব্য তো কনটেক্সচুয়াল রিডিং আছে, তাই না? আপনি ওই কোন কনটেক্সটে দাঁড়িয়ে কি কথা বলছেন? যখন মুক্তিযোদ্ধাদের নাতিপুতির সাথে রাজাকারের নাতিপুতির তুলনা করেন, তার মানে মুক্তিযোদ্ধার নাতিপুতির বাইরে যারা আছে সবাই রাজাকারের নাতিপুতি হয়ে যায়। এইটুকু মানে পাঠ নেওয়ার মতো ক্ষমতা আমাদের মোশাহেবদের হারিয়ে গিয়েছিল, যার ফলে আমরা ওইরকম ন্যাক্কারজনক বিবৃতি দেখেছিলাম। এই কোটা সংস্কার যে একটা এক দফার আন্দোলনে পরিণত হলো, এর পেছনে কিন্তু 15 বছর 17 বছরের সংগ্রামটা আছে, বহু মানুষের বহু দিক থেকে সমালোচনা আছে। আমার মনে আছে ডক্টর বদিউল আলম মজুমদার 14 সালের ওই নির্বাচনের আগে বলেছিলেন যে আমাদের একটা নতুন সামাজিক চুক্তি লাগবে। যদি আমরা এই ধরনের নির্বাচনী ব্যবস্থার দিকে যাই, সমাজটা কিন্তু একটা নানা ধরনের এই পলিটিক্যাল সলিউশন না থাকলে উগ্রতার দিকে অগ্রসর হবে। এবং এই যে ডেমোক্রেসির জন্য বারবার বলতে থাকা রাজনৈতিক উত্তরণে আওয়ামী লীগকে স্টেক হোল্ডার হিসেবে আমরা আহ্বান জানিয়েছি, তারা ওই পথটা আসলে অনুসরণ করতে চান নাই, না করার পরিণতি আজকে তাদের জন্য হয়েছে। এখন এটা কি সম্ভাবনার জায়গায় নিয়ে যাবে? ছাত্ররা যে অগ্রণী ভূমিকাটা রাখলেন, একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি করলেন, সেটা আমরা মনে করি যে একটা কনটেক্সটের মধ্যে এই সম্ভাবনাটাকে আমাদের বাস্তব রূপায়নের চেষ্টা করতে হবে। তো এই নানান ধরনের ঘটনা যে বিভিন্নভাবে তারা ঘটিয়েছে, মানে এমন কোনো পথ নাই যে পথগুলো তারা চালিয়েছে। এখন এই সবগুলো জায়গা থেকে আবার রাষ্ট্রটাকে বের করে নিয়ে আসার প্রশ্ন, যে আচ্ছা ভবিষ্যতে যে শাসক হবেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তারা এগুলো করবে না, একটা গণতান্ত্রিক জায়গায় করবে। কিন্তু আমাদের পুরো রাষ্ট্র শক্তিটাকে ট্রেন হয়েছে 15 বছরে এইভাবে, এটা একটা বিরাট বাধা আপনি এটাকে উল্টানোটার ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে যে একটা বড় জায়গার সমস্যা হচ্ছে যে যেহেতু পরাজিত কিংবা ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের সম্ভাবনা আছে, তারা তো নাই হয়ে যায় নাই, ফলে তাদেরকে কিভাবে আপনি মোকাবেলা করবেন? আমরা বলছি আমরা ইনক্লুসিভ ডেমোক্রেটিক হতে চাই, কিন্তু ইনক্লুসিভ ডেমোক্রেটিক হওয়ার মধ্যে তারা কোথায় অবস্থান করবে,
এই প্রশ্ন মোকাবেলা করা কিন্তু সত্যি সত্যি বেশ কঠিন, এবং এই কঠিন জায়গাতে এসে প্রবণতা তৈরি হয় এক সময় যে প্রচন্ড ভাবে ওইভাবেই পাল্টা তাদেরকে দমন করার জায়গাতে, যেটা নানান ধরনের সমালোচনার সম্মুখীন হবে। আবার অনেক বেশি লিবারেল হওয়ার জায়গাতে, যেটাও আবার মানুষ গ্রহণ করবে না। এইখানে এই থিন লাইনটা বের করাটা খুব মানে ইয়ের জায়গা, যে আমাদেরকে মানে ফ্যাসিস্টদের এই পুরো সিস্টেমটাকে বদলানো, কিন্তু ইনক্লুসিভ হওয়া এবং ফ্যাসিস্টদের পুনরুত্থান ঠেকানো, এই তিনটে কাজের সম্মিলন করার কাজটা অন্তর্বর্তী সরকারের, পরবর্তী রাজনৈতিক সরকারগুলো যারা নির্বাচনের মধ্যে দিয়ে আসবেন, এইটা কোনো সহজ সাপটা রাস্তা নাই আমার কাছে। রাস্তাটা হচ্ছে ডেমোক্রেটিক একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা কিভাবে একটা গণতান্ত্রিক সংবিধানে পৌঁছতে পারি। আমি শেষ করব এটা বলে, লক্ষ্যটা ঠিক করি আমরা, এটা সেকেন্ড রিপাবলিক হতেই পারে, সেকেন্ড রিপাবলিক, কিন্তু কোন ধরনের রিপাবলিক, এটা যে আবশ্যিকভাবে একটা গণতান্ত্রিক রিপাবলিক, এই বিষয়ে আমরা জাতীয় ঐক্যমত্য তৈরি করি, এবং সেটার ফাউন্ডেশন হবে একটা গণতান্ত্রিক সংবিধান। এটা যদি আমাদের লক্ষ্য হয়, কিভাবে অ্যাচিভ করব, সেটা পথটা কি, সেটা বিদ্যমান যে ক্ষমতার ভারসাম্য অথবা শক্তি ভারসাম্য, রাজনৈতিক দল, ছাত্র, শিক্ষার্থী, অংশীজন, শ্রেণী পেশা সবকিছু, এই স্টেক হোল্ডারদের যে বিদ্যমান শক্তি ভারসাম্য, তার মধ্যে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি, আমরা ঝুঁকি বাড়িয়ে তুলবো কেবল।